নমস্কার। আজকে আমি পাঠ করব শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চৌধুরানী গল্পটি। এই ইতিহাস আজকালকার দিনে শোনাবার মতো বলেই শোনাচ্ছি। যদি লিখে রেখে না দিই কথা কেউ জানতে পারবে না। অনেক লোকের উপকার হবে পড়লে এই বিশ্বাসেই লেখা। আমার ছেলেবেলাতে গ্রামের ওপাড়ার রামলাল কাকার খুব হাঁকডাক ছিল। সমস্ত মালপাড়ার লোক তাঁর প্রজা। তাঁর মুখের হুকুমে 100 জোয়ান মরদ পুরুষ লাঠি হাতে এগিয়ে আসত। শক্ত হাতে লাঠি না ধরতে পারলে তখনকার দিনে পাড়াগাঁয়ে জমি জমা রাখা যেত না। জমি নিয়ে দাঙ্গা, জমির ফসল লুটতরাজ এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। রামলাল কাকার প্রথম পক্ষে স্ত্রী আমার মায়ের চেয়ে 3 বছরের বড়। তিনি ছিলেন মায়ের সই। তাকে সইমা বলে ডাকতাম। সইমা তো ভালো ছিলেন বলে শুনিনি। সারা বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার জাহাবাজির ঝগড়ার কথা শুনে এসেছি। শাশুড়িরা বউয়ের ওপর অত্যাচার করে কথা বাংলাদেশে সবাই জানে, কিন্তু অত্যাচারিতা অনেক বধূ তখন আমার এই সইমার নামে পুলকিত হয়ে উঠত। এমনই এক নিপীড়িতা বধূকে আমি বলতে শুনেছি ঘাটের পথে, বাবা, বউ বলতে বউ হলো ওপাড়ার হরির মা, আমরা তো জন্মেছি ছাগল ভেড়া। শাশুড়িকে কি করে ছেঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে। তার সঙ্গিনী বললে, হ্যাঁ গো, কাল নাকি সেজগিন্নির মুখে বউ কেরোসিনের টেমির ছ্যাঁকা দিয়েছে। সেজগিন্নি তাই সহ্যি করে বাপু। আমাদের মতো শাশুড়ি যদি হতো, তা সহ্যি না করে উপায় কি বলো? যাহা বেজে বউচে, তা পেরে না উঠলে সহ্যি তো করতেই হবে। তা ধন্যী বউ বটে। আষাঢ় মাসে 2 দিন খেতেই দিলে না শাশুড়িকে। মুখের জোরে দাঁড়াবে কে সামনে? ও সেজগিন্নির কর্ম নয়। বাবা, শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময়ে একেবারে রণরঙ্গিনী মূর্তি ধরে। অমন বউ ঘরে ঘরে হলে শাশুড়িরা জব্দ। আমরা তো পারি নে বাপু, ভয় করে। সেই জন্যেই তো ঝাঁটা লাথি খাচ্ছি উঠতে বসতে। কাল হয়েছে কি জানো? মুগের ডাল রোদে দেওয়া ছিল, তা বৃষ্টি কখন এসেছে দেখতে পাইনি। খুকির কাঁথা সেলাই করছিলুম, তা সে কি গালাগাল। আচ্ছা, গালাগাল দাও না হয় দিলে, কিন্তু আমার বাপ ভাই কি দোষ করলে বলো তো? তাদের তুলে গালাগাল দেওয়া কেন ভাই? কি আর বলবো বলো, নিজেই দুবেলা সচক্ষে দেখছি আর সকর্ণে শুনছি। হাড় মাস একেবারে ভাজা ভাজা হয়ে গেল ভাই। এক এক সময় কি মনে হয় জানো, যেদিকে 2 চোখ যায় বেরিয়ে যায়, আর ভালো লাগে না। সইমা দেখতে শুনতে ভালো ছিলেন। সবাই তাকে সুন্দরী বলতো। তার 5-6টি ছেলে মেয়ে হয়। বড় ছেলেটি বুদ্ধিমান কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে, বিশেষ লেখাপড়া শেখেনি। অল্প বয়সে জমিদারি সেরেস্তার নায়েবি কাজে ভর্তি হলো। এই সময়ে সইমা মারা গেলেন। রামলাল কাকা আবার বিবাহ করলেন। কয়েক বছরের মধ্যে 3-4টি ছেলে মেয়েও হলো। কিছুদিন পরে রামলাল কাকা আবার বিপত্নিক হলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিবাহ করলেন। তৃতীয় পক্ষের স্ত্রীরও 5-6টি ছেলে মেয়ে হলো। মাঝের পক্ষের প্রথম সন্তানের নাম আশালতা, বেশ সুন্দরী মেয়ে। রামলাল কাকা তৃতীয় পক্ষে বিবাহ করবার কিছুদিন পরেই আশালতার ভাই বোনগুলি একে একে মারা গিয়ে বেঁচে রইল কেবল সে নিজে। আশালতার বিয়ে হলো 11 বছর বয়সে এবং সে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এলো। কন্যা বিধবা হয়ে বাড়ি আসার পর থেকে শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল এবং বছরখানেকের মধ্যে তিনিও ইহলোক থেকে বিদায় গ্রহণ করলেন। এর মুখ্য কারণ কন্যার বৈধব্য নয়,
কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে। ভূমিকা এই পর্যন্ত। এখন আসল কাহিনী শুরু করা যাক। আমাদের এই ইতিহাস প্রধানত আশালতার ইতিহাস। ব্যাপারটি এখন দাঁড়িয়েছে যা, তা এখানে আরেকবার বলি। রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের জ্যৈষ্ঠ পুত্র শরৎ। শরতের তখন বিয়ে হয়ে গেছে এবং 2টি সন্তানও হয়েছে। শরতের ছোট ভাই সনতও লেখাপড়া শেখেনি, সে গ্রামেই ধানের ব্যবসা করে। প্রথম পক্ষের মেয়ে কটির বিবাহ হয়ে গেছে, তারা সকলেই শ্বশুর বাড়ি থাকে। রামলাল কাকার তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলির বয়স কম। বড়টি ছেলে, তার বয়স এই সবে 8। রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন। বড় ছেলে শরৎ এমন দুষ্ট ফন্দি সব আঁটতে লাগলো যাতে তার নাবালক বৈমাত্রেয় ভাই বোনগুলি সম্পত্তির উপসত্ত্ব থেকে বঞ্চিত হয়। বিমাতার কোনো কথা এ সংসারে খাটে না, আর তার বয়সও খুব বেশি কিছু নয়। শরৎ জমি মৌরসি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা নিয়ে, পুকুর জমা দিতে লাগলো নিকিরিদের কাছে মোটা টাকা নিয়ে, গোলার ধান বিক্রি করে ফেলতে লাগলো আড়তদারদের কাছে, তাতে পেতে লাগলো মোটা টাকা। গাছের নারকেল সুপুরি বিক্রি করতে লাগলো কলকাতায় যারা মাল চালান দেয় তাদের সঙ্গে। অথচ ওর বিমাতা বা বৈমাত্রেয় ভাই বোনগুলির পরনে কাপড় নেই, স্কুল পাঠশালায় যাবার বন্দোবস্ত নেই। যা টাকা পাওয়া যাচ্ছে ওরা তো তার ন্যায্য অংশীদার, অথচ শরৎ বা সনত সে চিজ নয়। সোজা পথে হাঁটার অভ্যেস তাদের নেই। বিমাতা মুখ ফুটে কিছু বলতে সাহস করেন না নিজের চেয়ে বেশি বয়সের সৎ ছেলের কাছে। এভাবে অরাজকতা চলল বছর 2। শরতের বিমাতা মুখ বুঝে সহ্য করেন। তিনি গরিব ঘরের মেয়ে, তৃতীয় পক্ষে স্ত্রী হয়ে এসেছিলেন এ সংসারে। যা জোর ছিল এখানে, বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকু গিয়েছে। দোর্দণ্ড প্রতাপ সৎ ছেলেকে কিছু বলতে সাহস করেন না তিনি। নির্জনে চোখের জল ফেলেন। তার ছেলে মেয়েরা বিষয় সম্পত্তির কী বোঝে? তারা মহা আনন্দে লাট্টু ঘোরায় আর ঘুড়ি ওড়ায় পথে পথে, মাঠে মাঠে। শীতকাল, সকালবেলা শরৎ এক বাটি মুড়ি খাচ্ছে বসে। এখুনি চা খেয়ে সে বেরুবে। আশালতা এসে দোরের গোড়ায় দাঁড়িয়ে বললে, বর্দা। শরৎ মুখ তুলে বললে, কী হয়েছে রে? একটা কথা তোমায় বলবো। কি বলবি তাড়াতাড়ি বল, আমার সময় নেই, কাছারিতে বেরোতে হবে এখুনি। তুমি বাগদিপাড়ার জমি বন্দোবস্ত করেছ কত টাকায়? কবে? এই যে সেদিন করে এলে, বৌদিদির হাতে টাকা এনে দিলে। কেন? অত খোঁজে তোমার দরকার কি? আশালতা মুখ গম্ভীর করে দাদার সামনে এসে দাঁড়ালো। সুন্দরী মেয়ে, নিরাভরণ, বিধবার বেশ। চাপা রাগে ওর মুখ রাঙা হয়ে উঠেছে। বললে, দাদা, আজ আমি যে কথা বলতে এসেছি তা শোনো। তুমি ওরকম করে বিধু নিধুকে ফাঁকি দিতে পারবে না, তা বলে দিচ্ছি। শরৎ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। এসব কথা যে আশালতা তাকে বলতে পারে, এটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনও। অতটুকু মেয়ে আশালতা! পরক্ষণে রাগে ও বিস্ময়ে তার মুখ দিয়ে কথা বেরুতে গিয়ে আটকে রইল খানিকক্ষণ। যখন কথাটা বেরিয়ে এলো অবশেষে, তা বড় অসংলগ্ন হয়ে পড়ল। তার মানে বোঝা গেল না। কি? জমি কার? টাকা বিধুনিধুকে ফাঁকি মানে? শোনো দাদা, বিধুনিধু আছে, ওদের 3টি বোন আছে, ওদের তুমি দেখো না। মা ভালো মানুষ, তিনি কিছু বলতে পারেন না। ওদের পরনে না আছে কাপড়, না আছে গায়ে একটা জামা। মায়ের একখানা থান, তাই শুকিয়ে পড়ে।
বিধু বড় হয়েছে, ওকে স্কুলে দিলে না। ওরা সব খাবে কি এর পরে? তা কি খাবে সে আমি কি জানি? আমারই বা কি দায় পড়েছে বিধুর পড়া নিয়ে মাথা ঘামাবার? বাবা থাকতেই তো আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন। কিন্তু সেসব কথার তোমার কি দরকার জিজ্ঞেস করি? তোমাকে কি সর্দারি করতে বলেছে? আশালতা দৃঢ় স্বরে বললে, সর্দারি করিনি দাদা, কিন্তু না বলেও আর পারছি নে। মা কিছু বলেন না, কিন্তু এটুকু তো বোঝেন যে বিধু নিধু ফাঁকে পড়ছে। তুমি যে জমি বিলি করলে, বাঁশ ধান বিক্রি করলে, পুকুর জমা দিলে, সে টাকার ভাগ ওরা পাবে না? অথচ ওদের পরনে না আছে কাপড়, না আছে ওদের গায়ে একটা জামা। শরৎ রাগে কাঁপতে কাঁপতে বললে, এত বড় কথা তোর? হ্যাঁ, তুই কথা বলতে আসবার কে শুনি? তোর কি ভাগ আছে বিষয়ের? তোর কোন জোর এখানে খাটবে শুনি? আমার কথা তো একটুও বলিনি দাদা। বিধু নিধুর ভাগ ওদের দাও, মাকে দাও। শৈলবালার বিয়ে দিতে হবে আজ বাদে কাল। সবই যদি বেচে কিনে ফেললে কাল শৈলর বিয়ে হবে কি দিয়ে? আহা হা হা, সে ভাবনাই তো আমার রাত্রিরে ঘুম হচ্ছে না। মা গিয়ে বুঝুন যে তার মেয়ের বিয়ে কি দিয়ে হবে, আমার তাতে কি? এই কি তোমার উপযুক্ত কথা হলো দাদা? শৈলর বিয়ে না হলে কার মুখ হাসবে, মার না তোমার? লোকে বলবে না অমুকের বোনের বিয়ে হলো না, ধুমসি করে ঘরে রেখে দিয়েছে। রাগ করো না দাদা, তোমার পায়ে পড়ি। আমার কিছু চাইনি, একবেলা দুটো আলো চালের ভাত আর একখানা কাপড়। কিন্তু বিধু নিধুকে স্কুলে দাও, এরপরে ওরা ওরা খাবে কি? তোমারই তো দোষ দেবে লোকে, আমাকে কেউ বলতে আসবে না। ভেবে দেখো। শরৎ একটা বড় ধাক্কা খেল এই দিনটিতে। এতদিন তার বিশ্বাস ছিল সে যখন সংসারের কর্তা, সে যা করবে তাই হবে। অবশ্যই বাবা তাকেও সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয়াশয়ের। নগদ টাকার দরকার হলেই জমি বিলি, ধান বিক্রি, ইচ্ছামতো খাজনা আদায় ইত্যাদি করলে বাধা দিচ্ছে কে তাকে? বিমাতা বাধা দিতে সাহস করবেন না, হাবদা গোবদা ভীতু মানুষ। কিন্তু আজ সে দেখলে এমন একজন আছে যে তার আঙুল উঁচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে, ওর খেয়াল খুশির বিপক্ষে। আর সে কিনা আশালতা, যাকে কাল দত্তমশাইয়ের পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে, কেননা ও পাঠশালায় যাবার নামে কেঁদে আড়ষ্ট হয়ে যেত। সেদিন সন্ধ্যাবেলা ছোট ভাই সনদকে ডেকে বললে, আশার কাণ্ড শুনেছিস? কেন, কি হয়েছে? ও নাকি আমাকে দেখে নেবে, আমি নাকি নিধু বিধুকে ফাঁকি দিয়ে বিষয়াশয়ের বিলি ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত বড় আসপর্দা! তাই তো, এর একটা বিহিত করতে হবে সনদ। আশার কি জোর খাটে এই সংসারে? তাহলেই দেখো, তুইও বলবি, আমার সঙ্গেই বলবি। আচ্ছা বেশ, কালই সকালে বলা হবে, ওকে তাড়িয়ে তবে আর কাজ। বড্ড বার বেড়েছে ওর, আমাকে একেবারে অবাক করে দিয়েছে আজ। আচ্ছা ঠিক আছে, আমি বলবো এখন বুঝিয়ে। না 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 না, বুঝিয়ে টুজিয়ে বলার কিছু নেই, ওকে একেবারে বিদেয়ী করে দেবো কালই। আচ্ছা বেশ। সনদ তখন দিব্যি রাজি হয়ে গেল, কিন্তু সকালে এসে বললে, দাদা ওই যে কাল বলছিলে না আশাকে বলবার কথা? হ্যাঁ, তা কি হয়েছে? আমি ওসব পারবো না, ও তুমি যা হয় করো। না না না, সে হবে না, তোকেও বলতে হবে। দেখো দাদা, আমি ভেবে দেখলাম ওসব কথার মধ্যে আমার না থাকাই ভালো। তুই আমাকে ভয় করিস না মাকে ভয় করিস? আমি কাউকেই ভয় করি নে, মা আমাদের দুজনকেই ভয় করে চলে দাদা, সে তুমি জানো। আর মা সাথেও নেই পাঁচেও নেই, নিরীহ প্রাণী, তাকে আবার ভয় করবার কি আছে? তবে তুই কেন বলবি না আশাকে? না দাদা, আশা আমাদের কোল পোঁছা বোনটা, ওর মা নেই, বাপ নেই, স্বামী পুত্তুর নেই, আমি ওকে ওসব কথা বলতে পারবো না।
শরৎ ভারী মুশকিলে পড়ে গেল। দু ভাই একযোগে কাজ করলে যে জোর পৌঁছতো সে তো পৌঁছলেও না, তার ওপর সে দেখলে যে আশার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে সনতের সঙ্গে মনোমালিন্য হওয়া বোধহয় বিচিত্র নয়। আর সনত এত দরদ দেখাবে আশার ওপর তা কে জানে, একেবারে গদগদ গোদাবরী বলিহারি। কিন্তু শরতের এই ধারণা ভুলও বটে, আবার নয়ও বটে। সেদিনই সনত আশাকে সিঁড়ির নিচের ঘরে নির্জনে ডেকে বললে, হ্যাঁ রে, তুই কী বলেছিস দাদাকে? কেন, কি বলবো? চোখ রাঙিয়েছিস শুনলাম। ও মা গো, মাথা কুটবো তোর সামনে ছোড়দা। আমি চোখ রাঙাবো কিনা বর্দাকে? আমি ন্যায্য কথা বলেছি। কি কথা শুনি? আশার সব ব্যাপার বললে, বলে কাঁদতে লাগলে। সনত বললে, আহ, কেঁদে মরছিস কেন তুই? না ছোটদা, তুই বল আমি কি অন্যায় কথা বলেছি? হ্যাঁ তাই তো। আহা, মার কষ্ট দেখলে বুকটা ফেটে যায় ছোটদা। তুই বল, বর্দা এতগুলো টাকা পেলেন জমি বিলি করে, জিনিস বিক্রি করে, তা একটা পয়সা মার হাতে দিয়ে বলেছেন, মা তুমি একাদশীর দিন একটু মিষ্টি কিনে খেও, কি শৈলকে একটা ফ্রক কিনে দিও? আহা, কিচ্ছু পরবার নেই ওর জানিস। শাড়ির পাড় জুড়ে জুড়ে আমি সেদিন ওর একটা ফ্রক করে দিয়েছি, তবে পরে বাঁচে। কি আছে ছোড়দা ওদের মুখের দিকে তাকাবার? মা তো ওই হতগজ, হতগজ না ভালো মানুষ, ওই হলো, তার মানেই তাই। তুমি গায়ে আগুন ঢেলে দাও, রাগ কাটবে না, আর এদিকে বিধু নিধু শৈল ভেসে যাক। তা তুই আমাকে বললি না কেন? আমি দাদাকে বলতাম। তুইও ওই একরকম ছোটদা, তোর দ্বারা হতো না। সনত আশাকে যতই স্নেহ করুক, সে বেশি দিন বাঁচেনি। সেই বছর শীতের শেষে নিউমোনিয়া হয়ে 7-8 দিন ভুগে সে মারা গেল। আশা দিন রাত রোগীর পাশে বসে সেবা করত, সারা দিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে। মজুমদার গিন্নির মুখে আমি এ কথা শুনেছি, কারণ সে সময় দেশে থাকতাম না। মজুমদার গিন্নি যার খুঁত ধরতেন না, সে সত্যিই একজন বুদ্ধ বা খ্রিস্ট। মজুমদার গিন্নি বলেছিলেন, আহা, সৎ মায়ের পেটের বোন বটে, কিন্তু নিজের বোন এমন কমই আছে আজকাল যারা অমন করে ভাইয়ের সেবা করে। ওর মুখে এইটুকু কথার মূল্য অনেকখানি। সনতের মৃত্যুর পরে সংসারে শরতের একাধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হল। বাধা দেবার আর কেউ রইল না। রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা ছিল ভালো, যে জমির খাজনা বিনা মোকদ্দমায় সহজে আদায় হয়, যে পুকুরে মাছ বাড়ে এবং বেশি দামে নিকৃদের কাছে বিক্রি হয়, যে আমন ধানের ক্ষেতে জল বাঁধে সকলের আগে এবং শুকোয় সকলের শেষে, এক কথায় দুধের শটটুকু শরৎ গ্রাস করতে উদ্যত হলো। আবার আশালতাকে গিয়ে দাঁড়াতে হলো ওর কাছে। শরৎ চিৎকার করে রেগে তক্তপোষ চাপড়ে কথা বলে। আশা ধীরভাবে মৃদু স্বরে কথা বলে। শরৎ দিন দিন বিস্মিত হচ্ছে। কে জানতো সেই আশা এই মানুষ? নিধুবিধুকে নিয়ে গিয়ে শরতের সামনে দাঁড় করিয়ে সেদিন বললে, ছেলে দুটো যে একেবারে বকে গেল, এরা করে খাবে কি? এদের উপায় কি করছো বর্দা? আমি কি উপায় করব? তুমি এখন ওদের গার্জেন হয়েছ, তুমি করো। আমি তোমার পায়ের জুতোর তলা বর্দা, আমায় অমন কথা বলো না। আহা হা, তোমাকে আর অত মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে না আমাকে, যাও এখান থেকে। এদের উপায় কি করবে করো বর্দা, পায়ে পড়ি তোমার। মাইনে দেবে কে? তুমি। আমি কেন? আমি কেন দেব? আমার। শরতের উত্তরের বাকি অংশটুকু ছাপার উপযুক্ত নয়। আশা চুপ করে থেকে বললে, তোমার পায়ে পড়ি দাদা, এদের লেখাপড়ার হিল্লে করো, বাঁদর হয়ে গেল একেবারে। আহা, তবে তো আমার একেবারে।
শরতের সবটুকু উত্তর ছাপবার পুনরায় অযোগ্য হল। আশালতা পরদিন নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিধু-নিধুকে 2 মাইল দূরবর্তী সোনাখালি বাক্সার মাইনর স্কুলে ভর্তি করে দিল। ছেলে দুটো বধ হয়ে গিয়েছিল। নিজে জোর করে ওদের স্কুলে পাঠিয়ে দিত, নিজে সকাল বিকাল পড়তে বসাত। আশা নিজেই লেখাপড়া জানত সামান্যই। গ্রামের অমর্ত্য গুরুমশাইয়ের পাঠশালায় বাংলা সহজ পাঠ 3য় ভাগ পর্যন্ত, কিন্তু নিজের চেষ্টায় সে অনেক শিখেছিল। ওর মামার বাড়ি ছিল কলকাতার কাছে এড়েদ। মা বেঁচে থাকতে সেখানে গিয়ে 2-3 মাস থাকত। এড়েদ থেকে একবার মামিমার সঙ্গে দক্ষিণেশ্বর গিয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছিল। আমি অন্তত ওর কাছে একখানা কথামৃত দেখেছি। আশা রামায়ণ মহাভারত পড়ত, গীতা পড়ত 2 বেলা, বাংলা কবিতা কিছু কিছু পড়ত। সৎমাকে বলতো, নিধু খুব বুদ্ধিমান মা, ওকে পড়ালে মানুষ হবে। মা বলতো, আর বিধুকে কেমন দেখলি? বুদ্ধি নেই এর মতো, তবে কিছু হবে। তুই চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। আশা যেন উঠে পড়ে লেগে গেল নিধুকে মানুষ করতে। শয়নে স্বপনে ওর ওই একই ভাবনা। নিধুর এতটুকু বেচাল দেখলে নিজে শাসন করে, কড়া পাহারায় পড়াশুনো করায়। একদিন স্কুল কামাই করলে ভাত দেওয়া বন্ধ করে দেয়। অথচ আশা আর বিধু-নিধুর বয়সের তফাৎ খুব বেশি নয়, ওই 8 বছরের কি 10 বছরের। পাড়ার লোকে বলতো, ওদের মা আর কি করে, আশা ওদের দিদিকে দিদি, মাকে মা। শরৎ চেষ্টা ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি দেবার। আশা না থাকলে ওরা পথের ফকির হতো, এ কথায় কোনো ভুল নেই। শরৎ অত্যন্ত কুচরিত্রের লোক। মদ এবং আনুষঙ্গিক সব কিছুই তার ছিল। একবার মদ খেয়ে বিধুকে ডেকে বললে, বেধু, এই কাগজখানাতে একখানা সই দিতে বল মাকে। বিধু একে বরদাকে ভয় করে, তার উপরে মাতাল অবস্থায় বরদা অধিকতর ভয়ের কারণ, ভালোই জানে সে। সুতরাং বিনা বাক্য ব্যয়ে সে কাগজখানা মায়ের কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে দিলে। শরৎ চলে গেল। এর দিন 10 পরে আশা নাইতে গিয়ে দেখলে ওদের ঘাটের ধারের বাগানে 7-8 জন লোকের জটলা। 5 জন কাঠুরে গাছ কাটছে, 2 জন লোক দাঁড়িয়ে লোক খাটাচ্ছে। আশার সঙ্গে ছিল গোয়ালপাড়ার কালী গোয়ালিনী। সে কালীকে বললে, ও পিসি, গিয়ে জিজ্ঞেস করো তো ওরা গাছ কাটছে কেন। কালী জিজ্ঞেস করে সে বললে, মা ঠাকরুন, ওনারা বললে শরৎবাবু এ বাগানের গাছ বিক্রি করেছে আমাদের কাছে। সে কি কথা? আচ্ছা জিজ্ঞেস করে এসো তো, কত টাকায় বিক্রি করেছে। কালী আবার গেল এবং ফিরে এসে বললে, 300 টাকায় মা ঠাকরুন। আশা তখনই বাড়ি গেল তাড়াতাড়ি স্নান করে। শরতের সঙ্গে কথাটা বলতে শরৎ ধীরভাবে বললে, কেন, তোমায় সব জানতে হবে নাকি? তুমি বাড়ির কে? মার ভাগ মা সই করে বিক্রি করেছেন নাবালকদের ওছি হয়ে। তা কত টাকা দিয়েছ মাকে? সে খোঁজে তো তোমার দরকার নেই, জিজ্ঞেস করে এসো। তাছাড়া ও বাগানের গাছ কেটে বিক্রি করার কি ক্ষমতা আছে তোমার? 50 টাকার ফুল বিক্রি হয় বছরে, কেন ও বাগানের গাছ কেটে বিক্রি হবে? মা সই দিয়েছে। তোমার কাছে আমি সে কৈফিয়ত দিতে রাজি নই। যাও, তুমি গিয়ে জিজ্ঞেস করো। আশা ছুটে এসে সৎমাকে জিজ্ঞেস করে জানলে। কিছুদিন আগে একখানা কাগজে সই দিয়েছিলেন বটে, তবে কী জন্যে তার সই দেওয়া হলো তা তিনি জানেন না। হ্যাঁ, কাল বিকেলে বিধু এসে তার হাতে 30টি টাকা দিয়ে বলেছিল বরদা দিয়েছে, তা তিনি বাক্সে তুলে রেখে দিয়েছিলেন। এই পর্যন্ত। আশা রেগে গিয়ে বললে, তুমি একটি আস্ত বোকা, সই দিতে বললে আর অমনি দিয়ে দিলে। আমাকে একবার জিজ্ঞেস করনি কেন?
তুমি কি জানো কিসের সই? তুই তো তখন বাড়ির পুজো দিতে গিয়েছিলি পঞ্চাননতলায় শনিবারের দুপুরে। তাছাড়া শরৎ মদ খেয়ে এসেছিল। বিধু তো ভয়ে কেঁদেই বাঁচে না। জানো তো, জমের মতো ভয় করে ওরা শরৎকে। আর তা তো জানি। এদিকে যে দিব্যি ওদের মাথায় হাত বুলোলো বর্দা, 300 টাকার বাগান বিক্রি করেছে, তার 3 ভাগের 1 ভাগ 100 টাকা তুমি পাবে। তা সেই জায়গায় 30টি টাকা ঠেকিয়েছে মোটে। উফ, কি অন্যায় কাজ বর্দার। বোকা বুঝিয়ে দিয়েছে 30টি টাকা দিয়ে। তুমি জিজ্ঞেস করলে না কেন যে টাকা কিসের? আচ্ছা মা, এত বোকা হলে মানুষ সংসার করতে পারে? বিধু নিধু যখন পথে বসবে তখন মজা টের পাবে কে শুনি, তুমি না আমি? আশা গিয়ে তুমুল ঝগড়া বাঁধালে শরতের সঙ্গে। ফাঁকি দিয়ে গাছগুলো এভাবে জলাঞ্জলি দেওয়া, মায়ের টাকার ভাগই বা দেওয়া হয়েছে কই, এই সব নিয়ে। শরৎ তাচ্ছিল্যের সুরে বললে, যা 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 পারিস তুই করকে যা। আশা রাঙা মুখে বললে, বর্দা, তুমি এখনও চেনোনি আমায়। নিধু বিধুকে আর ওই বোকাশোকা মাকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমায় পারবে না। এই চললাম আমি বাগানে, দেখি কার সাধ্যি বাগানের গাছ কেটে নিয়ে যায়। আই তো বিধু আমার সঙ্গে। এখনও এত অরাজক হয়নি দেশে বর্দা। আশা গিয়ে বাগানে যারা গাছ কাটছিল বিধুকে দিয়ে তাদের বারণ করে পাঠালে। গাছ বিক্রি করা হয়নি বিধুদের অংশের। বাগানের গাছে কেউ যেন হাত না দেয়। আশার চেহারার মধ্যে এমন কি একটা জিনিস ছিল, সকলে সমীহ করে চলত। তারা টাকা দিয়ে দলিল লেখাপড়া করে নিয়েছিল আগেই, তবুও আশার কথায় গাছ কাটা বন্ধ করলে। শেষ পর্যন্ত শরতের কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যেতে বাধ্য হলো তারা। এই সব ব্যাপারে শরৎ ক্রমে আশার মহাশত্রু হয়ে উঠল। ওর ওপরে নানা নির্যাতন শুরু হলো। এমনকি বড় ভাই হয়ে বোনের নামে হীন কুৎসা রটাতেও দ্বিধা করল না। আশা শরতের কাছে গিয়ে বললে, বর্দা, তুমি আমার নামে গাঙ্গুলি কাকার কাছে কী সব বলে এসেছ? শরৎ মন দিয়ে হাঁসের পেনের ডগা কাটছিল। শরতের স্ত্রীর সামনে দাঁড়িয়ে চায়ের পেয়ালা হাতে। শরতর দিকে চেয়ে ভুরু কুঁচকে বললে, এখানে কেন এসেছিস? বলবো না? তুমি বড্ড সতী, আমার জানতে বাকি নেই। কেন, কি করেছি আমি? শরতের উত্তর ছাপাবার অযোগ্য। আশা মুখ ফিরিয়ে শরতের স্ত্রীর দিকে চেয়ে বললে, শুনলে তো বৌদিদি বড়দাদার কথা? শরতের স্ত্রী স্বামীকে অনুযোগের সুরে বললে, আহ, কী যে বলো, এত বড় সমত্ব বোনকে ওইসব। শরৎ দাঁত খিঁচিয়ে বললে, তুমি চা দিতে এসেছ, চা দিয়ে চলে যাও, নিজের কাজ দেখো গে। কিন্তু আশা সে কথা শুনলে না। দুজনে ধুমধুমার ঝগড়া বেঁধে গেল। পাড়ার লোকে উঁকি ঝুঁকি মারতে লাগলো। আশাকে অনেক অপমানজনক কটূক্তি শুনতে হলো শরতের মুখে। শেষ পর্যন্ত শরতের স্ত্রী হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে গেল। আশার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললে, দেখো দেখি বৌদি, কী সব কথা যে উনি বলেন। শুনেছিলে তো বৌদিদি, আমি নাকি। তুমি ও বাড়ি চলে যাও ঠাকুরছি। কেন মিথ্যে অপমান হওয়া? আমি কি বলবো বলো? আমার বলবার জো নেই, সবই তো জানো। খিড়কি দরজা দিয়ে চলে যাও। কিছুতেই কিন্তু আশাকে দমানো গেল না। সে ডানা দিয়ে আগলে রেখে দিল বিধু নিধু শৈলকে নয়, শুধু তাদের মাকে পর্যন্ত। যদিও ওর মা তার চেয়ে বয়সে অনেক বড়। গ্রামের লোকে আশাকে শ্রদ্ধার চোখে দেখত। অনেকে অনেক রকম সাহায্য পেত আশার কাছ থেকে। কারো আঁতুড়ে রাত জাগতে হলে আসা, কোনো যজ্ঞী বাড়িতে রান্না করতে আসা, কারো বাড়ি থেকে পুরুষ অভিভাবক বিদেশে যাবেন, সে বাড়িতে 2-4 দিন শুতে হলে আসা, কারো বাড়ির ডাল বেটে দেবার সময়ে আসা। সারা গাঁখানার যে কোনো বিপদে আশাকে সবাই স্মরণ করবে এবং পাবে ঠিকই, ঘড়ির কাঁটার মতো পাবে।
কখনো নিরাশ করেনি কাউকে। সেবার বৃদ্ধ বেনি হালদার ওকে বললেন, দিদি, একটা উপকার করে দিতে পারবে? রাতে খুব কষ্ট পাচ্ছি, একটু দুধ পেলে খেতাম। দুধ পাওয়া যায় না, আমি গরিব, আমায় কেউ দেয়ও না। ছনু বুষ্টমের গায়ে দুধ দিচ্ছে, তুমি গিয়ে বলে কয়ে যদি 1 পোয়া করে দুধ দৈনিক যোগান দেওয়ানোর ব্যবস্থা করতে পারো। দাদু, আপনার ভাত রেঁধে দেয় কে? জম। খেয়ে দেবে দিদি, হে গায়ে কেউ কি কারো দিকে তাকায়? তোমার দিদি মারা গিয়েছে আজ 6 বছর, তাই 6 বছরই হাঁড়ি ঠেলছি। ছেলে নেই, মেয়ে থাকে শ্বশুর বাড়ি, তা আমি না রাঁধলে রাঁধবে কেডা? আচ্ছা দাদু, আমি যদি রেঁধে দিই খাবেন? যদি আপনার বাত না সারে, রেঁধে দিলে খাবেন? খাবো খাবো, খেয়ে বর্তে যাব, 2 হাত তুলে নাচব, মনে করব ছিক্ষেত্তরের মহাপ্রসাদ খেলাম। কিন্তু এ কথা কেন বললে দিদি? আমার নামে নানা রকম রটনা রটেছে কিনা গায়ে? আমার বর্দা রটিয়ে বেড়াচ্ছে। আমার মায়ের নামে যদি রটনা রটত, তবে কি আমি তার হাতে খেতাম না? মাস 2 অর্থাৎ সেবার গোটা শীতকাল ধরে রোজ সকালে এসে বুড়ো বেনি হালদারের রান্না করে দিত আশা। ফলে সেই শ্রাবণ মাসেই যখন বেনি হালদার মারা গেলেন, তখন নিষ্কর ব্রহ্মোত্তর সম্পত্তি থেকে 2 বিঘে আমন ধানের জমি আশার নামে উইল করে দিয়েছেন শোনা গেল। এ নিয়ে মোকদ্দমা সৃষ্টি হয়েছিল। বেনি হালদারের জামাই এসে বললে, ও উইল জাল, সব সম্পত্তি তার ছেলের প্রাপ্য। আশা কে যে তাকে সম্পত্তি দিয়ে যাবেন তার শ্বশুর? শরৎ বেনি হালদারের জামাইয়ের তরফে মোকদ্দমার গোপনে তদবিরও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আশার জমি কেউ কেড়ে নিতে পারেনি। বিধুর লেখাপড়া যেটুকু হয়েছিল তা আশার চেষ্টা ও উৎসাহের ফলেই। নিধু লেখাপড়ায় খুব ভালো, ম্যাট্রিক পাশ করলে বেশ ভালোভাবে। ইদানিং শরৎ সম্পূর্ণরূপে পৃথক হয়ে গিয়েছিল। এদের সম্পত্তিতে হাত দিতে সাহস করত না, আশাকে ভয় করত। সেই শরতের বউ যখন হঠাৎ মারা গেল, আশা গিয়ে শরতের সংসারে বুক দিয়ে পড়ল। ওর ছোট ছেলে মেয়েদের দেখাশুনো, রান্না করে খাওয়ানো, সব কিছুই করত আশা। অবশ্যই বেশি দিন করতে হয়নি, কারণ দ্বিতীয়বার বিবাহ করতে শরৎ 3 মাসের বেশি দেরি করেনি। আশা চোখের জল ফেলে বলেছিল, আহা, বৌদিদির যে কী গুণ ছিল তা কেউ জানতো না, আমি জানতাম। বর্দার ভয়ে তো জুজু হয়ে থাকতো বেচারি, নিজের ইচ্ছেতে কিছু করবার কি তার উপায় ছিল? অমন বউকে বর্দা চিনতে পারলে না। 2 দিন যেতে তর্স হইল না, অমনি বিয়ে করে নিয়ে এলো। মাঘ মাসের শেষ। আশা শরতের বাড়ি গিয়ে বললে, বর্দা, তোমাকে যেতে হচ্ছে একবারটি। কোথায় যাব? বিধুর বিয়ের জন্যে হাঁটাহাঁটি করছে সাতপেড়ের দুঃখীরাম চৌধুরী, তা একবার গিয়ে মেয়ে দেখে এসো। আমি যাব? তবে আর কে যাবে বলো? তুমি হলে আমাদের মাথার মণি, বংশের বড় ছেলে, আমাদের সকলের অভিভাবক। তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয়ে তাই তো হবে। যাও না, গিয়ে দেখে এসো বর্দা। শরৎ খুশি হয়ে মেয়ে দেখে এসে সব ঠিকঠাক করলে বিয়ের ব্যাপারে। ফাল্গুন মাসেই বিধুর বিয়ে হয়ে গেল। বৈশাখ মাসে সরাটি ফুলসরার পাঁচানি জমিদার বাড়ি থেকে নিধুর বিয়ের সম্বন্ধ এলো। কেননা নিধু ভালো ছেলে, সেবার আয়ে পরীক্ষা দেবে। আশা আবার গিয়ে শরৎকে ধরলে। শরৎকে বললে, বর্দা, বিয়ে তুমি দিয়ে দিও যদি মেয়ে ভালো হয়, কিন্তু নিধুকে যেন তারা আরও পড়ান। পয়সা করে আমাদের দিতে হবে না তাকে। মেয়ের বাবাকে এই কথাটি বলো বর্দা। নিধুর বিয়ে হয়ে গেল এখানেই।
ওরা নিধুকে বিয়ে পড়াবার খরচ দিতে লাগলো। যেবার নিধু বিয়ে পাশ করে শ্বশুরের যত্নে MA আর আইন পড়তে ভর্তি হলো ইউনিভার্সিটিতে, আশা সেবার খুব অসুখে পড়ল। ভাদ্র মাসের শেষ, খুব বর্ষা। নিধু কলকাতায়, বিধু মিরপুরের জমিদারি কাছারিতে কাজ করে। সস্ত্রীক সেখানেই থাকে। বাড়িতে কেবল বিধুর মা আর ওদের সকলের ছোট অবিবাহিতা বোন দুলা। আশা ডাক্তার ডাকতে দেবে না। বিধু সামান্য রোজগার করে, ডাক্তারের খরচ পাবে কোথায়? এমনি সেরে যাবে। রোগ হঠাৎ বেঁকে দাঁড়ালো। দুলা দৌড়ে গিয়ে শরৎকে ডেকে নিয়ে এলো। শরৎ এসে বললে, কে হয়েছে মা? আশার নাকি অসুখ? ওদের মা কেঁদে বললে, বাবা শরৎ, তুমি বাঁচাও আমার আশাকে। ও আমার মেয়ে নয়, ও বিধু নিতুদের মা। আমি তো মিথ্যে মা হয়েছিলাম। কি করলাম কার? ওই তো করেছে সব। সর্বস্ব বিষয় আশয় তুমি বিক্রি করে দাও, কিন্তু আমার মাকে বাঁচিয়ে তোলো। দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে। 5 সাড়ে 5 জ্বর, লোক চিনতে পারছে না, বিছানা হাতড়াচ্ছে। এসব 8-10 বছর আগেকার কথা। বিধু এখন চালের কল আর আড়ত করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। নিধু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বারাসতে পরিবার নিয়ে আছে সম্প্রতি। বড়দিদির কথা বলতে বলতে এখনও ওদের চোখ দিয়ে জল পড়ে। আশার স্মৃতি আমাদের গ্রামের আকাশ বাতাস ছেয়ে আছে। এখনও সকলে বলে, সৎ বোন হলেই কি খারাপ হয়, না সৎ মা সৎ ভাই হলে খারাপ হয়? আশাকে দেখেছ তো? নমস্কার, শেষ হলো আমার আজকের গল্প চৌধুরানী। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।